ঈদে কিন্তু তোমার সাথে আমার দেখা হয়, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু এত ঈদে কাজ থাকার পর তোমার ঈদে কোনো কাজ পাই না, বলো তো কি নিয়ে কথা বলা যায় শোতে? শোতে তো কথা বলার অনেক কিছুই আছে, দাঁড়াও একটা ফোন নাকি? অনেক কিছুই আছে, হ্যাঁ ফোন তো হ্যাঁ, থাকবে, কিন্তু আমাকে বলো যে এতগুলো কিন্তু কাজ চলো কিন্তু আমরা প্রোগ্রাম ঈদে শুরু যদি করি। আমিও তো শুরু করতে চাই। প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। ঈদ মানেই তো আসলে উৎসব, তাই না? ঈদ মানেই হচ্ছে মিলন মেলা, ঈদ মানেই হচ্ছে আত্মোপলব্ধি এবং সেই সাথে অনুভূতির খেলা। আপনাদের অনুভূতিকে আরেকটু জাগ্রত করবার জন্য আমি শ্রাবণ ও তৌহিদা চলে এলাম গ্রিন টেলিভিশনের পর্দায়। ঈদ স্পেশাল এই আয়োজন SSRM প্রেজেন্টস ঈদ আড্ডায় আমি তো আছি, আর আমার সাথে রয়েছেন এমন একজন মানুষ, তিনি মূলত শুরু করেছিলেন তার যাত্রা মডেল হিসেবে, সেখান থেকে চিত্রনায়ক এবং অনেকগুলো বছরের জার্নি, অনেক অনেক নতুন নতুন সিনেমা। আব্বাস খ্যাত, ক্যাসিনা খ্যাত, আমার সাথে রয়েছেন চিত্রনায়ক নীরব। হ্যালো, ঈদ হ্যালো, ঈদ মোবারক। মোবারক। কেমন আছো? খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম যে তোমার সাথে আমার অন্য সময় দেখা হোক আর না হোক, ঈদের সময় মাস্ট দেখা হয়। দর্শকদেরও তো এরকম এক্সপেকটেশন থাকে যে সারা বছর পাই বা না পাই, ঈদের সময় যেন তোমার একটা নতুন সিনেমা আসে। এই কারণেই তো, যেহেতু এবার ঈদের ছবি আসেনি, এই কারণে দর্শকদের সামনে চলে এলাম টেলিভিশনের পর্দায়, আমাদের গ্রিন টিভির পর্দায়। যারা গ্রিন টিভির যারা আছে তাদের সবাইকে মানে নিয়ে একসাথে ঈদ করবে এই কারণে। বাট হ্যাঁ, সত্যি কথা হচ্ছে যে এবার ঈদের ছবি রিলিজ হয়নি, বাট এটা আসলে প্ল্যানিংটা ছিল ঈদে রিলিজ করব, কারণ পরবর্তী সেই প্ল্যান থেকে চলে আসার কারণটা হচ্ছে যে এই যে বহির্বিশ্বের যে সিচুয়েশন, অস্থিরতা, যুদ্ধ, মানে ওই ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, এই যে তেল, মানে তেলের সংকট, সব কিছু মিলে আমার কাছে মনে হলো যে তাড়াহুড়ো হয়ে যাবে যদি একটা ছবি যদি এতদিন পর রিলিজ করি, কারণ প্রায় যদি এবার রিলিজও হতো প্রায় 1.5 বছর পরে ছবি রিলিজ হতো। সো এটা একটু প্ল্যানিং করে করতে চাই। আর একটা ছবি যখন শুটিংটা করি, সেই শুটিংটা তো আসলে 1.5 বছরেরও আগের প্ল্যান থাকে। সো রাইট। মানে একদম প্রথম স্ক্রিপ্ট রাইটারের ভাবনা থেকে শুরু করে আমরা যদি ছবি রিলিজের ডেট পর্যন্ত দেখি, সেক্ষেত্রে কিন্তু অনেক টাইমের একটা ব্যাপার। সো হুট করে এরকম একটা এত সাধনার জিনিস আসলে হুট করে রিলিজ দেওয়া ঠিক হবে না। ওই প্ল্যানিং করে রিলিজ হয়নি, বাট আমার কাছে মনে হয় যে এটা কোরবানিদের একটা প্ল্যান করা। কোরবানিদের ছবিটা রিলিজ দিব, সেই ছবিটার নাম হচ্ছে কোনটা? অনেক বিশ্বাস পরিচালিত শিরোনাম, বাট ছবির নামটা চেঞ্জ করবো আমরা, বাট ও, সেটা এখন বলবো নামটাও না। চেঞ্জ করবে? আমি তো জানি যে তোমার গোলাপ রিলিজের অপেক্ষায়, দেশ রিলিজের অপেক্ষায়, দেন শিরোনাম। এটা হয়ে যাবে কি নাম? এটা বলি, এটা নাম হবে হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম। ইব্রাহিম 2.0। ওয়াও। সো আমার কাছে মনে হয় যে শুধু নামটা ভালো সুন্দর তাই নয়, মানে এখানে আরো গল্প, আমি আছি, ববি আছে, লাবলু ভাই আছে, সানি ভাই আছে, শতাব্দী ওয়াদুদ ভাই আছে, আরমান পারভেন, মুরাদ ভাই, বর্দা মিঠু, ফারজানা ছবি, বাহ। তারপর দোয়েল, আহ, তারপরে ডন ভাই, তারপর আরো অনেক অনেক আর্টিস্ট এই ছবিতে আছে। তবে ইব্রাহিম 2.0 নামটার মধ্যেই কিন্তু একটা নতুনত্ব, একটা চমক এবং ইয়াং জেনারেশনকে অ্যাট্রাক্ট করার মতো একটা জিনিস থাকছে। অপেক্ষায় থাকলাম ঠিক কোরবানির ঈদের সময় আবারও আমি তোমাকে জিজ্ঞেস করব, হ্যাঁ, তখন আসলে তোমাকে কি শুধু করা হবে ইব্রাহিম নিয়ে বলো। গল্প করব। শুধু ইব্রাহিম নিয়ে গল্প করব, এবং ইব্রাহিম কেন দেখবে মানুষ হ্যাঁ হ্যাঁ সেটা বলবো, এবং কেন অন্যগুলো ছবির চেয়ে আলাদা সেটা বলবো, হ্যাঁ হ্যাঁ। এবং মানে তাদের তো অনেক ইনকোয়ারি থাকে, সো সেগুলো সব খুলে বলবো আর কি। অবশ্যই, আসলে মুভি দেখতে যাওয়াটা আমাদের ঈদের কিন্তু একটা অংশ। দেখা যাচ্ছে যে ঈদের সময় আমরা জম্পেশে আড্ডা দিচ্ছি, খাই দাই করছি, ঘোরাফেরা করছি, তার মধ্যে থেকে কোন ছবিটা আমি দেখতে যাব, কোনটা আসলে রিলিজ হলো, এটা নিয়ে একটা এক্সাইটমেন্ট অনেক আগে Excitement ছিল, থাকে। সেটা কিন্তু আবারও চাই, আমরা হ্যাঁ, দেখতে লাস্ট পাচ্ছি। 3-4 বছর ধরে মানে আমাদের অনেক ভালো ভালো ছবি রিলিজ হচ্ছে, বিগ বাজেটের ছবি রিলিজ হচ্ছে, বাট এটা যেমন একদিক থেকে ভালো, আর একটা জিনিস হচ্ছে এটার একটা নেগেটিভ সাইড আমার মনে হয় তৈরি হয়েছে। এটা আমার মানে একদম নিজের পারসেপশন। সেটা হচ্ছে যে আমরা দেখছি যে ঈদ কেন্দ্রিক যে ছবিগুলো রিলিজ হচ্ছে, রোজার ঈদ এবং কোরবানি ঈদ, সো প্রডিউসার ডিরেক্টররা একদম শুধু এই দুটো ঈদ কেন্দ্রিক ছবি রিলিজ হবার কারণে আমাদের যে ডেইলি মানে প্রতি মাসে যে 52টা উইক ছিল, আগে শুক্রবার দিন খুব ঘটা করে ছবি রিলিজ হতো। তারপরে হয় না যে তখন অকেশনগুলো, যেটা পহেলা বৈশাখ বা ভ্যালেন্টাইন বা একটা মানে স্বাধীনতা নির্ভর মানে স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে বা 21শে ফেব্রুয়ারি, এই অকেশনগুলোকে আমরা মিস করছি। এখন শুধুমাত্র ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, যারা মানে চলচ্চিত্র প্রেমী তারা কিন্তু ঈদ ছাড়া কিন্তু দেখতেই পাচ্ছে না। আচ্ছা। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা একটা নেগেটিভ সাইড। বাট
সবার ক্ষেত্রে সবার দৃষ্টি আকর্ষণ করব, সাথে সাথে আমাদের মানে দেশের মানে একদম সুপারস্টার যে সাকিব ভাইকেও বলবো যে সাকিব ভাই যদি অন্য দিনগুলোতেও ছবি রিলিজের প্ল্যানিং করে তাহলে হবে কি অন্যরাও এগিয়ে আসবে। অবশ্যই আমরা চাই সেটাই হোক এবং দর্শকরা যাতে ডিপ্রাইভ না হয় কোনোভাবে, সেটাই আসলে প্রত্যাশা। ঈদ নিয়ে কথা হচ্ছিল, তোমার কাজ নিয়ে বেসিক্যালি আমরা বেশি কথা বলছিলাম। একটা জিনিস খুব ইন্টারেস্টিং, আসলে তোমাকে মুভিতে আমরা না পেলেও মানে কিছুটা সময়ের জন্য না পেলেও টিভি পর্দায় তোমাকে আমরা বেশ ভালোভাবেই পাই, মানে স্পেশালি হচ্ছে ঈদের সময়টায়। ঈদের সময়টায় কিন্তু আমরা টিভিতে নাটকগুলো দেখতে খুব পছন্দ করি, টিভি শোজগুলো এত যত্ন করে করা হয় দর্শকদের জন্য, এটার জন্য তুমি আলাদা করেই থ্যাঙ্কস পাবে। এবার কি আমি একটু ঈদের গল্পে ঢুকতে পারি? হ্যাঁ শিওর। আমি এটা জানি, মানে ঈদের গল্প যেহেতু তোমার সাথে অনেকবার করা হয়েছে, তোমার অনেকগুলো কিন্তু পাঞ্জাবি রয়ে যায় সবসময় প্রত্যেক বছর। এবার সেটার আপডেট ভার্সন কি? এবার আপডেট ভার্সন যেটা হচ্ছে আমার নিজের একটা ব্র্যান্ড লঞ্চ করেছি। ওকে, কংগ্রাচুলেশনস, এটার কথা বলছিলে। থ্যাংক ইউ। যে 5-6 মাস হলো, বাট আসলে এইবার মানে রোজার ঈদে আসলে কোনো প্ল্যানিং নেই। ওকে, যে বিজনেস করার যে প্ল্যানিংটা বেসিক্যালি আরো 2 মাস আগে থেকে মানে প্ল্যানিংটা করিনি। কারণটা হচ্ছে যে এটার আসলে কারণ হচ্ছে অনেক প্ল্যানিং করে করতে হয়। সেটা হচ্ছে একটা ফ্যাব্রিক বাটন থেকে শুরু করে সুইং কোথায় করাবো, তারপরে মানে সেটা প্যাকেজিং হয় না যে পুরো প্লাস্টিক পলিথিন। নাম কি তোমার ব্র্যান্ডটা? ব্র্যান্ডের নাম হচ্ছে ভালো। ভালো ভালো, ওয়াও, সবকিছুই ভালো ভালো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার প্রথম কনসেপ্টটা ছিল যখন একটা ব্র্যান্ড লঞ্চ করব, মানে এমন একটা ব্র্যান্ড হতে হবে যেটা বাংলাদেশের ইউনিক এবং এটা বাংলাদেশে আর কারো নেই। তো তখন ওই প্ল্যানিং থেকে মানে কিভাবে করা যায়, কি করলে এটা মনে হবে, তো মাথায় আসে হচ্ছে যে শুধু সাদা পাঞ্জাবি, এবং আমার ব্র্যান্ডে হচ্ছে শুধুমাত্র সাদা পাঞ্জাবি এবং অন্য কোনো কালারের পাঞ্জাবি নেই। নাইস, বিকজ আমার সাদা খুব পছন্দ। আমি যখন কাউকে পাঞ্জাবি গিফট করতে যাই আমার শুধু সাদায় হাত পড়ে, কিন্তু অনেকেই আছে যে সাদা পছন্দ করে না। কিন্তু আমি সাদা পছন্দ করার প্রথম যে রিজনটা, কারণ দেখ এখানে হচ্ছে যে সবাই মানে ঈদে নামাজের সময় পড়ছে বা ঈদের রাতের বেলা অনেক গর্জিয়াস পাঞ্জাবি পড়ছে, বাট ওইটা খুব স্পেসিফিক মানে এবং নির্দিষ্ট কিছু সময়ের জন্য। বাট আমরা এখন আবার যেটা হয়েছে যে শুক্রবার দিন জুম্মার নামাজ পড়ে মানুষ সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুকে পোস্ট করার একটা সময় চলে এসেছে, যে সবাই একটু জুম্মা মোবারক দিবে, তাতে একটা সাদা একটা পাঞ্জাবি পরবে, সেই সাদা পাঞ্জাবিটা পরে পোস্ট করে সোশ্যাল মিডিয়াকে জানাবে। তো আমার কাছে মনে হচ্ছে এখন খুব সিম্পল এবং মানে আরামের কিছু পরা, এবং আমি পাঞ্জাবের ফ্যাব্রিক আনি পাকিস্তান থেকে। তো হয়তো আরও কয়েকদিন পরে যেমন আরও ইন্ডিয়া থেকে এবং চায়না থেকে আরও আস্তে আস্তে করে যখন বিজনেসটা বড় হয়ে যাবে তখন আমি করব। এবং আমি লাস্ট ডিসেম্বরে আমরা একটা ইভেন্টে গিয়েছিলাম, সেখানে হচ্ছে 3 দিন ব্যাপী একটা ফেয়ার হলো, আমি তানজিন তিশা আর রিচি আপু। সো ওই ফেয়ারে গিয়ে আমরা কিন্তু মানে প্ল্যানিং ছিল যে একটা ব্র্যান্ডে আমরা 1 ঘন্টা করে সময় দিব 3 জন। সো ওই ব্র্যান্ডকে আমাদেরকে মানে এটাকে ইনভলভ করেছে। তো আবার ইভেন্ট অর্গানাইজার যে আমাদের আফতাব ভাই আমাকে বলল যে নীরব ভাই আপনি যেহেতু যাচ্ছেন আপনার এই ব্র্যান্ডটাকে আমরা একটা স্টোর করে দেই। আমি দেখেছি, হ্যাঁ এটা দেখেছি। তো একটা স্টোর করে দেই এবং আপনি একটা মেলায় একটা স্টল নেন, সো আপনারও উপকার হলো প্লাস সাথে সাথে আমাদের উপকার হলো যে আপনার একটা ব্র্যান্ড আছে। তো আবার সানি ভাইও ছিল আর একটা স্টল নিয়ে, সানি ভাই নিজের একটা রিয়েল এস্টেট কোম্পানির। সো সেইখানে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে মানে সৌদি আরবের জেদ্দাতে তো মানুষ অনেক পছন্দ করেছে, এবং মানে আমি মানে ওই রেসপন্সে আমি আরো আমার ইন্সপায়ার হয়েছে, যে ইন্সপিরেশনটা আরো বেশি করে এসেছে। আর এই যে একটা ফিলোসফি মানে ভালো ব্র্যান্ড এটার পেছনে, এটা আমাকে ভীষণ টাচ করেছে, বিকজ যে কোনো একটা কাজের পেছনে যদি দারুণ একটা ফিলোসফি থাকে, একটা ফিলোসফিও যদি থাকে, সেটা কিন্তু কাজের আসলে এটা যদি আমি আরো ডেপথ, আমি এটা আসলে আমার তো কখনো মাথায় আসেনি যে আরেকটা জিনিস মাথায় আসছে, সেটা হচ্ছে যে দেখো যে আমরা মানে মুসলিম ধর্মে আবার শিয়া এবং সুন্নি একটা ব্যাপার আছে, এবং দেখবে যে যারা শিয়া তারা কিন্তু অলওয়েজ ব্ল্যাক পছন্দ করে, আর যারা সুন্নি তারা হোয়াইট পছন্দ করে। সো আমার এই দিক থেকে যদি চিন্তা করি যে আমি কিন্তু ইয়ে টাইপ, তো এটা কোনো আসলে রিজন না, বাট এটা পরবর্তীতে বললা আর কি যে এরকমও একটা সিমিলারিটিস পেলেও পেতে পারে কেউ কেউ। বাট আমি বলতে চাই আমি হচ্ছে শিয়া বা সুন্নি আমি কিছু বুঝি না, আমি হচ্ছে সাদা মনের মানুষ, সাদা দেখতে ভালো লাগে, একটা পবিত্র ভাব চলে আসে। সো তোমার ব্র্যান্ডের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। নেক্সট ঈদে নিশ্চয়ই আমি তোমার এখান থেকে শপিং করব। কোরবানিতে আমি একদম মানে ছবি রিলিজ এবং ভালো
ভালো রিলিজ হবে। দারুণ একটা টার্গেট নিয়ে যেহেতু নেমেছো, সেটার জন্য অবশ্যই অনেক শুভকামনা বলতে চাই। এবার একটু মানে কি হয়, আমাদের ঈদের সময় কিন্তু সবাই ঈদের গল্পটা শুনতে চায় তোমার কাছ থেকে। আর ছোটবেলা থেকে যদি বলি যে ঈদের পাঞ্জাবির কথা আসলো তোমার, ছোটবেলা থেকেও নিশ্চয়ই পাঞ্জাবি নিয়ে তুমি অনেক প্যাশনেট ছিলে। হ্যাঁ, পাঞ্জাবি নিয়ে ফ্যাশনেট ছিলাম, কারণ হচ্ছে যে তখন বাসা থেকে তো ছোট একদম যখন ছিলাম, তখন তো বাসার সবার ছোট, শুধু তাই না, আমি পুরো 14 গোষ্ঠী সবার ছোট আমি ছিলাম। সো সেই কারণে পাঞ্জাবি অনেক বড় না হওয়া পর্যন্ত, স্কুলে কোন ক্লাসে প্রথম পাঞ্জাবি পরেছে আমার মনে হয় যে 6-7-এ। আচ্ছা, তার আগে পাঞ্জাবি পরিনি, এবং তখন ওই মানে হাফ প্যান্ট, তারপর হাফ শার্ট পরে সেট পাওয়া যেত, খুব সেট কিনে দিতে। তো পাঞ্জাবির প্রথম পরার এক্সপেরিয়েন্সটা আমার আসলে মনে নাই, আচ্ছা, বাট কখনো সাদা পাঞ্জাবি পরা হয় নাই। আমার প্রথম পাঞ্জাবি মনে হচ্ছে ব্ল্যাক পাঞ্জাবি পরা, এবং একটা চুনরি টাইপের একটা ইয়ে দেওয়া। ওইটা মনে আছে না? হ্যাঁ। মানে তখন কি ছোটবেলা থেকে তো হ্যান্ডসাম নিশ্চয়ই ছিলে, হ্যাঁ। মানে নতুন পাঞ্জাবি এটার কথাই হতে পারে, পরে কি আয়নার সামনে দাঁড়িয়ে মনে হতো নিজেকে হিরো হিরো? হ্যাঁ, তখন তো আসলে হিরো না, তখন মনে কর ওটা ভালো লাগতো দেখতে। সো আমার মনে হয় যে আমার নিজের ভালো লাগবে, নিশ্চয়ই অন্য কারো সবারই ভালো লাগবে। বাহ, কতবার আয়নার সামনে দাঁড়াতে? এটা ওইভাবে মনে নাই, কাউন্ট আস্তে আস্তে। করোনি হ্যাঁ। কখনো? তবে এই যে আরো একটু আগে, মানে ছোটবেলায় আমরা সবাই নতুন জামা জুতো কিন্তু লুকিয়ে রাখি, ছেলেরা একটু কম রাখে, তারপরও একটু জানতে চাই যে এই ট্রেন্ডের সাথে কি তুমি ছিলে নাকি ছিলে না? না, তেমন একটা না। তেমন একটা না। তেমন একটা না। তো চাঁদ দেখা, মানে চাঁদ দেখার পরে ঈদের আনন্দটা ফিল করাটা, এটা কিন্তু আমরা আগে খুব বেশি করতাম। এখন তো চাঁদ দেখা কমিটি সেই কাজটা করে দেয়। তারপরেও মানে ছোটবেলার কথাই আমি জানতে চাই যে চাঁদ দেখে তুমি কি চিৎকার করতে নাকি বাজি ফোটাতে, মানে কোন দলে ছিলে তুমি? মানে আমি দুই দলেই ছিলাম। দুই দলেই বেসিক্যালি ছিলে। চাঁদ দেখার একটা এক আনন্দ, এবং আর বিশেষ করে ছাদে উঠে চাঁদ দেখা, এবং একদম। সেটার এবং যেই সার্কেলটাই হোক, আমাদের এলাকার যে সার্কেল থাকতো, তখন কি হতো, ওই ছাদে উঠে এবং পাশের ছাদে দেখতাম যে আমারই পরিচিত, এই পাশের ছাদে আমার পরিচিত, সামনের ছাদে আমার পরিচিত, পেছনের ছাদে। সো সবাই মিলে যে চাঁদ দেখার একটা আনন্দ, এই আনন্দটা আসলে অন্যরকম। আর এখন মনে হয় যে এখনকার ছোট ছোট বাচ্চা যারা আছে, তারা আসলে আমাদের ওই ছোটবেলার জিনিসটাকে যাতে মিস না করে, এই কারণে ওদেরকেও আমি ইন্সপায়ার করি, এই মানে ছোটবেলার ছোট ছোট ইমোশনগুলো যেন ওদের মধ্যে ওরা ফিল করে, ওরা পায়। রাইট, আসলে একেবারে দারুণভাবেই বলেছো, আমিও ওটা ফিল করি এবং আমি চেষ্টা করি মানে ঈদে সেই আমেজটাকে ধরে রাখা, ধরো বাসাটা একটু সুন্দর করে ডেকোরেট করে রাখা, মানে ওই যে চাঁদ তারা দিয়ে হচ্ছে একটু সাজানো, লাইটিং থাকা, মানে এগুলো কিন্তু আমরা ছোটবেলায় মরিচাবাতি। দেখছি, মরিচাবাতি, তারপরে হচ্ছে চাঁদ দেখা, মানে এখন তো চাঁদ দেখা কমিটি বলো, ঢাকার পলিউশনের কারণে আমরা চাঁদ দেখতে পারি না অতটা, কিন্তু আমি চেষ্টা করি ছাদে গিয়ে না, ওইটাকে মনে এখন করা। এটা না, এখন যেটা হচ্ছে যে চাঁদ দেখা কমিটির আসলে কাজ খুব কমে গেছে। কারণটা হচ্ছে যে, কারণ আমরা তো হচ্ছে যে মানে সৌদি আরব বা পৃথিবীর অন্য যে দেশগুলোতে আগের দিন দেখে ফেলে। হ্যাঁ, সো আগের দিন যদি দেখে Decide ফেলে, তাহলে হয়ে আসলে যায়। তো ওনার দেখার মানে এই চাঁদ দেখা কমিটির মানে অ্যালাইন হয়ে এখন সেই অ্যালাইন কাজটা হয়ে করে। সেটা তবে করে। একটা কথা বলি, মানে আমার খুব মজার একটা স্মৃতি এটা, যে চাঁদ দেখা নিয়ে কিন্তু একবার একটা বিভ্রাট হয়েছিল, মনে আছে হ্যাঁ, রাত তোমার? 10টার সময় আবার আমরা চাঁদ দেখা গিয়ে। হ্যাঁ, ওই সময়টা তোমার মানে ফিলিংসটা কিরকম ছিল? না, তখন তো আমি একটা মানে 8টার দিকে তো একটা প্ল্যানিং ছিল যে মানে ঈদ হচ্ছে না। হ্যাঁ, সো তখন তো একটু রিল্যাক্সে ছিলাম। আবার যখন শুনলাম 10টার সময়। 10টার সময় শুনলাম যে চাঁদ দেখা গেছে, হ্যাঁ, সো তখন হুড়োহুড়ি করে মানে যতটুকু অ্যারেঞ্জ করা যায়, কারণ অনেক প্ল্যানিং ছিল, অনেক শপিং করা ছিল। যেটা হচ্ছে আমরা তো অলওয়েজ পড়াশোনা যখন করেছি, পরীক্ষার আগের দিন পড়ে সকালবেলা গিয়ে পরীক্ষা দিতেন। না আমি উল্টো, না, আমি হচ্ছে ফার্স্ট বেঞ্চে, হ্যাঁ, ফার্স্ট বেঞ্চ, আমরা লাস্ট বেঞ্চে। লাস্ট সো বেঞ্চার। আমরা একদম পরীক্ষার আগের দিন পড়ে ইয়ে করতাম। সো শপিং থেকে শুরু করে সবকিছুই কিন্তু শেষের চাঁদ রাতে। চাঁদ রাতে হতো, এবং দেখা যেত অনেক মানে বড় বড় জিনিস আগে কিনে ফেলেছি, বাট ছোট ছোট অনেক জিনিস যেগুলো কিনতে হলে 10টা জিনিস কিনতে হলে 15টা জায়গায় যেতে হবে, তো ওই জিনিসগুলো বাকি থাকতো। তো সেইটা একদম ঝামেলা হয়ে গেছিল। তোমাকে যদি মানে ধরো চাঁদ দেখা কমিটিতে আমি রাখি, তাহলে তোমার ডিসিশনটা কি হবে? ওই যে সৌদি আরবের সাথে বা অন্য দেশের সাথে রিলেট করে না, তোমার ইন্ডিভিজুয়াল জায়গাটা বলো। চাঁদ দেখা কমিটির অবশ্যই দায়িত্ব পালন করব। মজা মানে লাগবে না আমি একটু? মানে স্যালারিটা যেভাবে নিব একদম উসুল করে নিব। এবং খুবই প্রিসাইজ একটা ডিসিশন, যে লাইক অন্য দেশের সাথে আমরা মুখাপেক্ষি না হয়ে আমাদের ইন্ডিভিজুয়াল একটা। তারপরেও হয় না, আগের দিন হয়ে গেলে আসলে কাজ থাকে না, সত্যি তাও কথা ঠিক, বলতে। তাও ঠিক, কিন্তু ওই এক্সাইটমেন্টটা কিন্তু হারিয়ে যায়, তাই না? যে ঈদের ব্যাপারটা, চাঁদের ব্যাপারটা। সো ছোটবেলার ঈদ
সবার কাছে খুব সুন্দর, খুবই কালারফুল। সেখান থেকে সবচেয়ে মনে পড়ার মতো, সেটা নিজে নিজে মনে করলেও হাসি পায়, এরকম কোনো ঈদের স্মৃতি আছে? উম, হাসি পাবার বা মজা লাগে, আনন্দ লাগে যে এই ঈদটা হাসি না পাবার খুব একটা বেস্ট গল্প আছে, ছিল। সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল হুম। শিশির। ওর ও হচ্ছে আমাদের সাথে খেলতো, মানে আমি, ও এবং আমার বড় ভাই। আবার আমার বোনের সাথে হচ্ছে ওর মা আর আমার বোন খুব আড্ডাবাজ, মানে আচ্ছা। আড্ডাবাজ ছিল। সো ও যখন একদিন বাসায় এসে, এখন আমার বোনের নাম হচ্ছে ম্যারি আর আমার ভাইয়ের নাম হচ্ছে মামুন। তো এখন ও যেহেতু ওর আম্মার ইয়েতে আসছে, তো ও একবার এসে ওই ঈদের দিন ঢুকে বলতেছে যে মেরি আন্টি মামুন ভাই আছে। সো আমাদের so, বুঝতে তো পেরেছি। তো ও দেখা যাচ্ছে খেলতেছে ইয়ের সাথে, যেহেতু যাদের সাথে খেলে তারা ভাই হয়ে গেছে, আর যেহেতু ওর মায়ের সাথে আড্ডা দেয় সে কারণে আন্টি হয়ে গেছে। তারপরে কি ওর মায়ের একটা মাটিতে পড়েছে? না, তখন এটা নিয়ে অনেক মানে মজার গল্পের মধ্যে এটা মনে পড়ে অনেক। আর নতুন জামা বা চাঁদ দেখা, বাজি ফোটানো, এসব আমরা করেই থাকি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগা, প্রত্যাশার জিনিসটা এখনো যেটা আমি ধরে রাখি, কি সেটা? ঈদি নেয়া, সালামি সালামি। নেয়া। সেটা জোর করে হলেও আমি নেই এবং এখনো সেটা ধরে রেখেছি। আমি জানতে চাই যে তোমার কি অবস্থা? এখন তো দিতে হয় তোমাকে। তারপর হ্যাঁ। ছোটবেলায় তুমি কোন দলে ছিলে? মানে জোর করে হলেও ঈদি আমাকে দিতেই হবে, নাকি না দিলেও লক্ষ্মী বাচ্চা, কোনো কিছু না, সমস্যা মানে নাই? আমরা তখন মানে অল্প করে হলেও দিতে হবে, এটা ছিল মানে একদমই নাছোড়বান্দা টাইপের হবার মতো। তো বন্ধুদের সাথে কম্পিটিশন থাকতো, যে কত টাকা তুললাম সেটা না, কম্পিটিশন হচ্ছে কত জায়গা থেকে পেলাম, এটা ছিল Right. কম্পিটিশন। তো পাড়ায় পাড়ায় কি এরকম হ্যাঁ, মানি ব্যাগ মানে নিয়ে চলে যেতে নাকি? মানি ব্যাগ না, মানে ওইটা নিয়ে ঘুরতাম, এবং যার থেকে নিব তাকে তো দেখাতে হবে যে হ্যাঁ আমার কাছে আমাকে অলরেডি আরেকজন দিয়েছে আরেকজন এতটা। দেয়া, হ্যাঁ। এটা এখনো এবং মিস করা হয়। কচকচা নোট, একদম নোটগুলো, কিন্তু নতুন নোটগুলো। তোমার দুটো হচ্ছে ফুটফুটে পরী রয়েছে, তারা আসলে কিভাবে সালামি কালেক্ট করে তোমার কাছ থেকে, বা ভাবি কিভাবে তোমার কাছ থেকে কালেক্ট করে, সেটা শুনবো একটা ছোট্ট বিরতির পরে। প্রিয় আছে, আমি শ্রাবণ তৌহিদা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঈদ স্পেশাল গ্রিন টেলিভিশনের বিশেষ আয়োজন SSRM প্রেজেন্টস ঈদ আড্ডা। আমার সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় চিত্রনায়ক নীরব। কথাটা হচ্ছে এখন তো দিতেই হয় বেশি, তারপরও মানে দুটো যেহেতু পরি বাসায় আছে, পরির মাও আছে, তারা কিভাবে সালামি নেয় তোমার কাছ থেকে? না, এইটার জন্য আসলে অনেক মানে কষ্ট করতে হয় না। কম্পিটিশন করতে হয় না, এটার জন্য আসলে কোনো স্ট্রাগল নেই। না, তারপর মানে যে ওদের কিউট জেস্টারটা আমি একটু শুনতে চাই আর কি। না, ওরা মানে অলওয়েজ যেটা হচ্ছে যে ঈদের সালামির ব্যাপারটা, বাট আমি ওদেরকে বলি যে তুমি সালামিটা দিয়ে কি করবে, ওরা কিছু না, ওই কালার কেনা, এইটা কেনা, এই জিনিসগুলো। সো আমার কাছে ওদের মা মেরে দেয় না? ওদের কাছে না, সেটা হচ্ছে ওর কাছে রাখলেও, আমার ওয়াইফের কাছে রাখলেও তারপরে তোরা মানে কোনো বলতেই ইয়ে থাকে থাকে না। বলতেই থাকে। না, দেখা যায় যে ছোট ছোট বাচ্চাদের সালামি কিন্তু মায়ের কাছে চলে যায়। তো ওরা আবার না যে তাদের সালামিটা তাদেরকেই দিতে হবে, এরকম কিনা? না, সেটা তো আছে, এবং বাচ্চারা ওদের মতো করে ওরা ব্যালেন্স করে ফেলে কি করবে না করবে, বাট ছোটদেরকে তো আসলে দিলে তো ওরা খরচ করে ফেলবে, নষ্ট করে ফেলবে, হারাবে, এবং ওদের তো বিভিন্ন জায়গা থাকে, কোথায় রাখে সেটাও মনে করতে পারে না। তবে ভাবি তো এখনো সালামি নেয়, তাকেও তো দাও নাকি? হ্যাঁ। মানে ওইটা কি কোনো লিমিট থাকে নাকি আনলিমিটেড, তার জন্য ওপেন? না, লিমিট মানি থাকে, ব্যাগটা লিমিট থাকে। লিমিট থাকে? কত সেটা বলা যাবে? না। বলা যাবে না, ঠিক আছে। তুমি কি কারো কাছ থেকে এখন এই পর্যায়ে এসে সালামি পাও? আমার শ্বশুর শ্বশুর বাড়ি? শাশুড়ির কাছ হ্যাঁ থেকে হ্যাঁ পাই। হ্যাঁ হ্যাঁ। পাই। মানে শ্বশুর শাশুড়ি বললে না, আমার মনের মধ্যে ওই জিনিসটা চলে আসে, ওয়ান্স আপন এ টাইম যখন সেই লাভ স্টোরিটা টুইস্ট চলে এসেছিল, অনেক কিছু হয়েছিল না তোমার লাভ স্টোরিটা, এটা সবাই জানে অলরেডি। তারপরও আমি জাস্ট প্লেব্যাক বলি বা আমরা যদি ফ্ল্যাশব্যাক বলি, সেখানে আর চলে গিয়েছিলাম। তো তোমাদের এই লাভ স্টোরি এখনো এতগুলো বছর পর খুব সুন্দরভাবেই চলছে নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ। লাইফের আসলে এক একটা পরতে পরতে এক একটা আসলে কালার অ্যাড হয়। এখন কি মনে হচ্ছে মানে এই সময়টা এসে জীবনের এই জার্নিটা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, এবং যেহেতু দুইটা মেয়ে, সো মানে ফ্যামিলি লাইফ, সো এটা অনেক অন্যরকম একটা লাইফ, এবং সেখানে বউয়ের সাথে আমার দুটো মেয়ে, এবং মানে একদম দরজায় ঢোকা থেকে শুরু করে
একদম পরের দিন সকালবেলা বের হওয়া পর্যন্ত মানে এই যে ইনস্ট্রাকশন দেরি করলাম কেন এবং বের হওয়ার সময় তাড়াতাড়ি ব্যাক করব, এই যে জিনিসগুলো এগুলো মানে মনে হয় যে একদম অদ্ভুত আশীর্বাদ। রকম একটা অ্যাচিভমেন্ট। অফকোর্স আসলে স্পেশালি মেয়ের বাবা হওয়াটা আমার মনে হয় ছেলেদের জন্য অনেক লাকি একটা ব্যাপার, কারণ আই নো আই লাভ মাই ফাদার হাউ মাচ, মানে Exactly মোর তাই, দ্যান হ্যাঁ। এনি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড। তো সেটা সবার জন্যই। তবে ঈদের আলোচনায় আমি জানি তোমার প্রিয় খাবার কি। কখনো কি এখন, মানে আগে তো সবসময় বলেছো যে তুমি রান্না করতে পারো না, এখন কি একটু হলেও ট্রাই করো নাকি এখনো খাওয়ার না দলেই আছে মানে শুধু? খাওয়ার দলেই আছি আমি তো, যেহেতু মানে রোজার ঈদ, সো রোজার ঈদ মিনস হচ্ছে যে একদম 30 দিন রোজা রেখে এই একটা দিনে আসলে কোনো মানে ডায়েটিং, কোনো কন্ট্রোল এগুলো কোনো কিছু চিট না ডে মেনে, আমাদের। হ্যাঁ একদম পুরো খাওয়ার ডে, মানে ঈদ খাওয়ার day। ডে, এবং এই ইয়েতে সবাই মিলে খায় এবং সবাই মিলে সুন্দর জামা কাপড় পরে মানে রাস্তায় বের হয়, কালারফুল ড্রেস, তারপরে নতুন চকচক করতেছে এমন ড্রেস, এবং সেই দিনে মনে হয় যে মানে খুব ভালো লাগে আসলে, মানে অন্যরকম একটা ফিলিংস। আর সেটা কি বউয়ের হাতের রান্না নাকি মায়ের হাতের রান্না? না, মায়ের হাতে রান্না যখন বেঁচে ছিল, মায়ের হাতে রান্না তো একদমই অন্যরকম ছিল, এবং মা একটা ট্রেন্ড চালু করে দিয়েছিল, যে ট্রেন্ডটা এখন আমার বউ মেনটেন করে, সেটা হচ্ছে কি সেটা? নামাজ পড়ে এসে সেটা খিচুড়ি আর ইলিশ মাছ। তো আচ্ছা। তো ওই জিনিসটা মানে দুপুরে তো খিচুড়ি আর ইলিশ মাছ। দুপুরে না, এটা হচ্ছে একদম সকালে, সরি আমি মানে উল্টা জাস্ট বলছি। নামাজ পড়ে এসে। হ্যাঁ আমি যাচ্ছি। সকালে হচ্ছে খিচুড়ি আর ইলিশ মাছ, আর নামাজ পড়ে এসে দুপুরবেলা সবাই মিলে টেবিল ভর্তি গরুর মাংস, তারপর না, এটা হয় কি যে একদম মানে ঈদের দিনটা কখনোই এই সকালে খেলাম, দুপুরে খেলাম, রাতে খেলাম, এটা হয় না। এটা হচ্ছে মানে 24/7 চলতে চলতে থাকে, 24/7 চলতে থাকে। কারণ কি, এর মাঝখানে আরো মানে আমার বোনের বাসায়, ভাইয়ের বাসায়, বা আমার মানে একই, আমরা যেহেতু হাউজিং এর মধ্যে থাকি, এখানে অনেক রিলেটিভস আছে, ফ্রেন্ডসরা আসতেছে, সো যখন ওরা আসে তখন ওদের সাথে একটু বসে বসে মানে খেতে পার্টিসিপেট হয় আর করতে কি। হয়। তারপরে প্লাস ওদের ওখানে গেলাম তখনই করতে হয়, সো ওইরকম কোনো ইয়ে নাই দুপুরবেলা খাবো। এখন দেখা যাচ্ছে মাত্র মানে একজন রিলেটিভস আসলো, তার সাথে খেলাম, খাওয়ার পর আবার ফোন আসলো, তাই এখন আসলো তো খেতে হবে। তো এই যে জিনিসগুলো, এটাই মজা মানে লাগে। ঈদের দিনে 24/7 তোমার মুখ চলতেই থাকে, এবং হ্যাঁ। সেদিন ডায়েট তুমি একদমই ভুলে যাও। একদমই তাই। এমন কোনো ডিশ আছে, যেমন আমার লাচ্ছা সেমাই না হলে মনে হয় যে আমার ঈদ কোনোদিন সম্পূর্ণই হয়নি? তোমার এরকম কোনো সিগনেচার ডিশ যেটা ছাড়া মনে হয় যে নীরবের ঈদ হলো না? বিদেশে গেলে স্পেশালি যেটা হয় যে এরকম খাবার তো সবসময় পাই না আমরা। না, সেরকম সেরকম নেই, কিন্তু বিদেশে গেলে কি হয়, যখন কি হয়? যতদিন অর্গানাইজারদের সাথে প্রোগ্রামে যাই, ওই অর্গানাইজাররা বাংলাদেশি হোটেল খোঁজে। সো বিদেশে গিয়ে কিন্তু আর ডিফারেন্স কিছু থাকে না। আর সেখানে কি ভাত খুঁজো নাকি পোলাও? আমি কেন খুঁজবো, মনে করো মানে যখন ওরাই খুঁজে কি বের হ্যাঁ, করে? ওরা খুঁজে ওই ভাত, মাংস, পোলাও, মানে খিচুড়ি, এই মানে তেহারি, মোরগ পোলাও, এইসবই মানে বাঙালি খাবারগুলো তুমি অনেক পছন্দ করো, বোঝাই যাচ্ছে। পছন্দ করি, কিন্তু দেশের বাইরে গেলে মনে হয় না যে একটু একটা নতুন craving করে কাজ করে। এক্সপেরিমেন্ট করি। হ্যাঁ। না, ক্রেভিংও না, মানে একটু নতুন, মানে নতুন ওইখানকার কিছু খাই, ট্র্যাডিশনাল হ্যাঁ, ফুড হ্যাঁ। বা ওইখানকার স্পেশাল কোনো কিছু, এটা আমি করি, ওগুলো কিন্তু করতে অনেকে ইচ্ছে করে। আছে দেশের বাইরে গিয়ে ভাত খোঁজার চেষ্টা করে। তাদের কথা বলছি, সবই তো এমন হ্যাঁ আমি করি না, আমি হচ্ছে সেই জায়গার না, কিন্তু খাবারগুলো যেটা হয় এক্সপ্লোর তোমার, করব। যখন তুমি কোনো অর্গানাইজার বা কোনো ইভেন্ট অর্গানাইজারের Right. সাথে যাচ্ছ, তখন তো তোমার তাদের সাথে থাকতে হয়, এক্স্যাক্টলি। তো তখন ওগুলো মেনটেন করতে হয়। বুঝতে পেরেছি। নামাজের প্রসঙ্গ আসলো যে ঈদের দিন তো নামাজ ম্যান্ডেটরি, না হলে মনে হয় যে ঈদ হয়নি। নামাজ পড়তে গিয়ে কখনো মানে তোমার জুতো হারিয়ে গিয়েছে, চুরি হয়েছে, বা পাঞ্জাবের ফিতা নিয়ে একটু প্রবলেমে পড়েছে, হয়েছে কিনা এরকম কোনো মজার ইনসিডেন্ট বা বিব্রতকর, সেটা শুনবো একটা ব্রেক থেকে ফিরে আসবার পরে। Once again, welcome back. This is me, Sravana Tauhida, and you're watching Green Television. প্রিয় দর্শক, ঈদ স্পেশালি আয়োজন SSRM Presents ঈদ আড্ডা। আমার সাথে রয়েছেন চিত্রনায়ক নীরব। আরও একবার স্বাগত। আসলে এরকম কি কোনো মজার ঘটনা হয়েছে, নামাজ পড়তে যাওয়ার আগে পাঞ্জাবি খুঁজে পাচ্ছি না, আর পাঞ্জাবি খুঁজে পাওয়ার পর হয়তো পাঞ্জাবির ফিতাটা নিয়ে একটু প্রবলেম? এটা আমার মনে হয় সবারই হয়েছে। আবার নামাজ পড়ে দেখলাম জুতা নাই। আমার যেটা মানে হ্যাঁ, ছোটোখাটো সব কিছু একটু একটু করে হয়েছে, বাট প্রথম মনে পড়ে হচ্ছে যে পাঞ্জাবিটা পাচ্ছি, পায়জামাটা খুঁজে পাচ্ছি না। ওকে। তারপরে হচ্ছে এইটারও কারণ হচ্ছে যে অলরেডি মানে বড় ভাই অথবা ফ্রেন্ডস নিচে ডাকতেছে, আর নামাজের আর 10 মিনিট, তাড়াতাড়ি আসো, কারণ
ঈদের জামাত তো অনেক সকাল হয়, 7টায় 7:30টায়। সো ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে তারপরে মানে রেডি টেডি হয়ে যে বের হব, সেটার জন্য তো অনেক টাইম লাগে, যে হাফ অ্যান আওয়ার 45 মিনিটস লাগবে। সো আবার ঈদের জামাতেরও একটু টাইম আগে যেতে হয় খুতবা শোনার জন্য। তো তার মানে তো অনেক আগে উঠতে হয়। সো তখন উঠে আসলে এই যে পায়জামা পাওয়া, মানে পায়জামা পাওয়া যায় না, পাঞ্জাবি পাওয়া যায় না, তারপরে পায়জামাটা আগের দিন রাতে রেডি করে রাখলেও কিছু না কিছু একটা থাকে। তারপর দেখা যাচ্ছে মানে চুল আঁচড়াবো, ব্রাশ খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তো এরকম ঘটনা ঘটে। সেদিক থেকে তো রেস্কিউ এখন রিদি ভাবি। হ্যাঁ, সেটা আছে, তারপরেও এইগুলো তো হয়। এগুলো হয়। আর জুতো কখনো চুরি হয়েছে? মসজিদে জুতা চুরি হয়নি কখনো চুরি হয়নি। আমি অনেককে দেখেছি যে ঈদের দিনটা না তারা ঘুমিয়ে কাটিয়ে দেয়। তোমার কি কখনো হয়, মানে তুমি কি এই দলে থাকো? না, সেটা হয় কোরবানি ঈদের সময়, হয় না যে অনেক টায়ার্ড হয়ে, মানে যেটা হচ্ছে আমি যেহেতু ফ্যামিলি সবার ছোট, দেখা যাচ্ছে গরুর মাংস কাটার ক্ষেত্রে ওখানে নিজে কাটো গরুর মাংস, সবকিছু মানে একটু তো সাপোর্টিভ থাকি। আর প্লাস সকাল থেকে একদম অনেক আর্লি মর্নিং, যেমন নামাজের কথা বললাম, নামাজ পড়ে সবকিছু রেডি করে একটা বা দুটো বেজে যায়, তো অনেকটুকু সময় টায়ার্ড হয়ে তখন এসে মানে ঘুমিয়ে পড়ি। তখন দেখা যায় ঈদের সময় অনেক ঘুম দেয়া হয়। এছাড়া রোজার ঈদের সময় এরকম হয় না। ওকে, আমার কাছে মনে হয় ওই যে ছোটবেলায় মনে হতো না যে ঘুমালেই পৃথিবীর আনন্দটা শেষ হয়ে যাচ্ছে, ঈদের দিনে আমার এরকম মনে হয় যে আমি ঘুমালেই আমার ঈদটা শেষ হয়ে যাচ্ছে। ঈদ তো একদিন। হ্যাঁ, কিন্তু আমি আমাদেরই মিডিয়ার অনেক মানুষকে দেখেছি যারা হচ্ছে ঈদের দিনটা বেছে নেয় যে ওই দিন তারা অনেকক্ষণ পর্যন্ত ঘুমাবে। হ্যাঁ, সো যাই হোক, সেটা আমার কাছে একদমই ভালো লাগে না, সেটা বলে দিলাম। ঈদ নিয়ে কথা বলছি, একটু আসলে শেষের দিকে চলে এসেছি তোমার সাথে আমার আড্ডার। র্যাপিড ফায়ার রাউন্ড যদি না খেলি, আমার মনে হয় যে আমাদের গল্পটা ঠিক কমপ্লিট হলো না। ঠিক আছে, তো কমপ্লিট করার জন্যই আমি র্যাপিড ফায়ার রাউন্ডে যেতে চাই। সত্য বলা সহজ নাকি কঠিন? সত্য বলা তো অবশ্যই সহজ। অনেক সহজ। কখন কঠিন হয়ে যায়? এতক্ষণ টাইম লাগলে চলবে না। ক্ষণে ক্ষণে মানে অনেক সময় কঠিন হয়ে যায়, কিন্তু কোনটা সময় হয় সেটা মানে মনে পড়ছে না কখন ফেস করছিলাম। কখনো কি হোয়াইট লাই মানে করা হয়, দেখা যাচ্ছে যে যেটাতে মানুষের কোনো হার্ম হয় না, মানে মিথ্যা কথা, লাইক আমি হাতির ঝিলে আছি, আমি বলছি এই যে চলে আসছি, না এটা হয় না। এটা কখনো হয় না। তুমি টাইমের ব্যাপারে খুবই স্পেসিফিক থাকো। ঠিক আছে, ক্ষমা করা নাকি ক্ষমা পাওয়া কোনটা বেশি কঠিন? ক্ষমা পাওয়া নাকি ক্ষমা করা কোনটা বেশি কঠিন মনে হয় তোমার কাছে? ক্ষমা কঠিন প্রশ্ন। ক্ষমা পাওয়া। ওকে, তুমি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট? ইন্ট্রোভার্ট। ফেসবুক নাকি ইনস্টাগ্রাম? ফেসবুক। হোয়াটসঅ্যাপ নাকি মেসেঞ্জার? হোয়াটসঅ্যাপ। চা নাকি কফি? কফি। ভোর নাকি রাত? রাত। সকাল নাকি বিকেল? বিকেল। বিরিয়ানি নাকি তেহারি? বিরিয়ানি। বিরিয়ানি। তোমাকে দেওয়া উচিত ছিল যে বিরিয়ানি নাকি খিচুড়ি। হ্যাঁ, না মানে আমি তো মানে কোনটা কি ওটা ভুলে গেছিলাম। আচ্ছা, বিরিয়ানি নাকি খিচুড়ি বলো। খিচুড়ি। একটা তো পেয়েছি আমি জানি, এই জন্য বিরিয়ানিকে বের করে নিয়ে এসে বিরিয়ানির সাথে খিচুড়িকে যুক্ত করে দিলাম। বিরিয়ানি মানে আগেরটা কি বললো? তেহারি। তেহারি আর মোরগ পোলাও কি সেম তো নাকি? না। আচ্ছা, মোরগ পোলাও আবার যাচ্ছি, মোরগ পোলাও নাকি তেহারি? মোরগ পোলাও। মোরগ পোলাও। মোরগ পোলাও নাকি খিচুড়ি, এবার কোনটা নিবে? খিচুড়ি। দুটোই তোমার খুব পছন্দের আমি জানি। বিফ নাকি মাটন? বিফ। ফুচকা নাকি চটপটি? ফুচকা। ফুচকা। ধরো তোমাকে অদৃশ্য করে দিলাম, তুমি ভ্যানিশ, তুমি কোন সেলিব্রিটির বেডরুমে একটু উকি মারতে চাও? রাশমিকা মান্দানা। বিজয় দেবরকোন্ডা কি করবে তখন? যখন থাকবে না। ও না, থাকলেও সমস্যা নেই, তোমাকে দেখতে পাবে না তো। ইয়েস। সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, তোমার সাথে আড্ডা দিতে পেরে আমার ভীষণ ভালো লাগে সবসময়, আজকেও তার ব্যতিক্রম নয়। ঈদে এতগুলো মুভি এসেছে, কোন মুভিটা সবার আগে দেখবে? সবগুলো দেখবে। তার মধ্যে থেকে হয় না যে আমি আগে এটা দেখবো, তারপর ওটা দেখবো, তারপর ওটা দেখবো? রাক্ষস আছে, প্রিন্স আছে, দম আছে। প্রিন্স দেখার পরে হচ্ছে আমি দেখলাম যে যে ছবিটা আছে বনলতা এক্সপ্রেস, অনেক কাস্টিং এর ছবি, সেই ছবিটা তারপর দেখবো, তারপর সিরিয়াল একটা করে দেখবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের ঈদ স্পেশাল আজকের এই আয়োজন। নিশ্চয়ই ভালো লেগেছে, আর এতটুকু ভালো লাগা দিতে পারলেই কিন্তু আমরা সার্থক। মনে রাখবেন, ঈদ মানে শুধুমাত্র উৎসব নয়, ঈদ মানে কিন্তু আত্মত্যাগ, আত্মবিশ্লেষণ। আসলে সেই সময়টা আমরা মনে করিয়ে দিতে চাই, যে সময়টা আমাদেরকে সমৃদ্ধশীল করে। আজকে আমি শ্রাবণ তৌহিদা বিদায় নিচ্ছি SSRM প্রেজেন্টস ঈদ আড্ডা থেকে। আবারও ফিরে আসবো পছন্দের কোনো সেলিব্রিটিকে সাথে নিয়ে। টিল দেন, স্টে গুড, স্টে হেলদি, ঈদ মোবারক।